আজকের ক্লাসে আমরা অর্থনীতি সেমিস্টার 3-র টেস্ট পেপার ধরে মডেল সেটগুলো করতে চলেছি। তোমাদের জন্য একটা ভালো এবং বড় সুখবর দিয়ে রাখি যে টেস্ট পেপারে যতগুলো অর্থনীতির মডেল সেট আছে তোমরা এই চ্যানেলের মধ্যেই আগামী দিনে পাবে এবং সমস্ত মডেল সেটের সমাধান এবং ব্যাখ্যা হুবহু পাই টু পাই বোঝানোর মতো তোমাদেরকে করানো হবে। আচ্ছা, প্রথমেই বলে দিই, এটা আমরা সাদরা পাবলিকেশনের র্যাপিড টেস্ট থেকে মডেল সেটটা নিয়েছি। এরপরে যখন আমাদের বিবিকুণ্ডু টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার আসবে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো আজকে আমরা ক্লাসটা শুরু করছি। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে দিও। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আমরা আলোচনা করতে চলেছি, জাতীয় আয় পরিমাপ করার কটি পদ্ধতি আছে? উত্তর হচ্ছে 3টে পদ্ধতি। কি কি বলো তো? উৎপাদন সুমারি পদ্ধতি, আয় সুমারি পদ্ধতি, ব্যয় সুমারি পদ্ধতি। আয়ের বিত্তশোধ ধারণায় কোন দুটি জিনিসকে মূল হিসাবে ধরা হয়? পরিবার এবং ফার্মকে। কেন? কারণ পরিবারের কাছ থেকে কিছু দ্রব্য ফার্মের কাছে যাচ্ছে, জমি সম মূলধন সংগঠন, আবার ফার্মের কাছ থেকে উৎপাদিত দ্রব্য পরিবারের কাছে আছে। আবার পরিবার ফার্মের কাছ থেকে খাজনা মজুরি সুদ মুনাফা পাচ্ছে, আবার পরিবার হচ্ছে বিক্রয়ের জন্য যে মূল্য সেটা ফার্মকে দিচ্ছে। অর্থাৎ এই চক্রাকার প্রবাহটা লক্ষ্য করা যায়। 3, আয় সুমারি পদ্ধতিতে জাতীয় আয় সমান খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস ড্যাশ। উত্তর হবে মুনাফা। দেখো, যে জমি দিচ্ছে তার বিনিময়ে খাজনা, যে শ্রম দিচ্ছে তার বিনিময়ে পাচ্ছে মজুরি, যে মুনাফা যে হচ্ছে তোমার মূলধন দিচ্ছে তার বিনিময়ে পাচ্ছে সুদ, আর যে সংগঠন দিচ্ছে তার বিনিময়ে পাচ্ছে মুনাফা। আচ্ছা, এরপর যেটা আছে স্তম্ভ মেলাও। জিডিপি হ্রাসক একের সাথে তোমার হবে অপশান সি, মুদ্রাস্ফীতি নির্ণয় করা যায়। সামাজিক সুরক্ষা, এটা হচ্ছে একটা হস্তান্তর আয়ের উদাহরণ। আর 3, কোনো দেশের বিভিন্ন বছরের জিডিপির তুলনা এটা হবে ভিত্তি বছরের দামের সাপেক্ষে জিডিপির পরিমাপ। তাহলে এখান থেকে তোমরা অপশান কোনটা পাচ্ছ? একের সি। আচ্ছা, মূল্য সংযোজন পদ্ধতি মূল সমস্যা কোনটি? এটা আমি একটু কারেকশান করে দিয়েছি প্রশ্নটা। এটা হচ্ছে মূল্য সংযোজন পদ্ধতি কোন সমস্যা দূর করে। ঠিক আছে, কোন সমস্যা দূর করে? এটা হচ্ছে একাধিকবার গণনা করার সমস্যা দূর করে। ঠিক আছে। 6, নিচের কোনটি হস্তান্তর আয় নয়? আগে তোমাকে জানতে হবে যে হস্তান্তর আয় কী। ঠিক আছে, হস্তান্তর আয় হচ্ছে যখন আমরা কাজ করব না, যেমন বেকার ভাতা, কন্যাশ্রী। ঠিক আছে, যখন আমরা কাজ না করে টাকা পাবো তখন তাকে আমরা হস্তান্তর আয় বলি। আচ্ছা, এখানে হস্তান্তর আয় নয় কোনটা? এটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 7 প্রশ্নে। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে পরিসংখ্যানগত অসুবিধা নিচের কোনটি নয়? এটা হচ্ছে শেষ উৎপন্ন দ্রব্য বিষয়ে মতভেদ, কারণ বাকিগুলো সবই পরিসংখ্যানগত অসুবিধার মধ্যে পড়ে। আচ্ছা, 8 বিবৃতি কারণ দিয়েছে যে আয়ের বিত্তশোধে কর একটি নিষ্কাশনের উৎস নয়। দেখো, সরকার যদি কর নিয়ে নেয় তাহলে আয়ের বিত্তশোধটা কমে যায়, এটা তোমাদেরকে পড়ানোর সময় দেখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে নিষ্কাশনের উদাহরণ। তাহলে এখানে বলেছে নিষ্কাশনের উৎস নয়, সেই কারণে মিথ্যা। কারণ কর আরোপিত হলে পরিবারের সব আয় ফার্মের কাছে ফিরে যায় না, কিছু আয়ের বিত্তশোধের বাইরে চলে যায়। কারণটা একেবারে সঠিক দেওয়া রয়েছে, আর এই কারণেই তো হচ্ছে করকে নিষ্কাশন বলা হয়। ঠিক আছে, তাহলে করকে বলা হচ্ছে নিষ্কাশন নয়, এটা মিথ্যা, কিন্তু কারণটা সত্য। তাহলে এখানে তুমি কি উত্তর দেবে? এরটা ভুল কিন্তু আর সঠিক। আচ্ছা, কেইন্সের মতে জাতীয় আয় বাড়লে কী বাড়ে? উত্তর হবে তোমার কর্মসংস্থান বাড়ে। 10, কেইন্স এবং ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মূল পার্থক্য নিচের কোন ধারণা? বেকারত্ব দূরীকরণ। কেন এই ধারণাটা কেন? কারণ ক্লাসিক্যাল অর্থনীতিবিদেরা মনে করে যে জাতীয় আয় বৃদ্ধির সাথে সাথে বেকারত্ব অটোমেটিক দূর হয়ে যায়, কিন্তু কেইন্স সেটা মনে করেন না। কেন্দ্রীয় ভোগ অপেক্ষক রেখাটি কি? ভোগ অপেক্ষক রেখাটা ঊর্ধ্বমুখী রেখা। ঠিক আছে, এটাও তোমাদেরকে সরল কেইন্সের মডেল যখন আমি পড়িয়েছি সেখানে তোমরা পাবে। ঠিক আছে। 12, কোনো ব্যক্তি 100 টাকা আয় করে আর সঞ্চয় করে 40 টাকা, তাহলে গড় সঞ্চয় প্রবণতা কত হবে? দেখো, পাশে আমি অঙ্কটা করে দিয়েছি। 100 টাকার মধ্যে 40 টাকা, তাহলে 5 ভাগের 2 ভাগ। ঠিক আছে, এরপর আমরা 13তে চলে যাব। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। সেখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে যাবতীয় আপডেট, সাজেশন, পিডিএফ এগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে, বা যেগুলো সমাধান করছি সেগুলোর পিডিএফও তোমরা পেতে পারো। 13, কেন্দ্রীয় ভোগ অপেক্ষকের সাহায্যে ভারসাম্য যাতায়াত কোথায় নির্ধারিত হয়? যেখানে বিনিয়োগ এবং সঞ্চয় সমান হয়। কেন? কারণ যদি বিনিয়োগ বেশি হয়ে যায় বা সঞ্চয় কম হয়ে যায়, অথবা সঞ্চয় যদি বেশি হয়ে যায় বিনিয়োগ কম হয়ে যায়, তাহলে কি আয়ের বিত্তশোধ বা আয়, ঠিক আছে, ওঠানামা করে। তো ভারসাম্য যাতায়াত হতে গেলে সঞ্চয় এবং বিনিয়োগের সমান হতে হয়। আচ্ছা, গুণক তত্ত্বের অনুমান কোনটা? একটি মাত্র দ্রব্য উৎপন্ন হচ্ছে সঠিক, যথেষ্ট বেকার শ্রমিক রয়েছে সঠিক, কোনো বেকার শ্রমিক নাই এটা কিন্তু ভুল, ভোগ ব্যয় জাতীয় আয়ের উপর নির্ভর করে এটাও সঠিক। তাহলে অপশান হবে সি, 1, 2 এবং 4টা ঠিক।
15 কোনটি চলতি খাতে উদ্বৃত্তের দফা নয়? এটা হচ্ছে মূলধনী পাওনা। কেন? কারণ তোমার মূলধনী দেনা আর মূলধনী পাওনা এগুলো হচ্ছে মূলধনী খাতের অংশ। বাকিগুলো দেখো তুমি, দৃশ্য রপ্তানি, অদৃশ্য আমদানি, হস্তান্তর পাওনা, এগুলো সব চলতি খাতের অংশ। ঠিক আছে। 16 টাকসাল বিনিময়ের হার কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে সোনার সঙ্গে। ঠিক আছে। বা আগে আমরা পড়েছিলাম যে গোল্ড স্ট্যান্ডার্ড রুল অনুযায়ী কী হবে? সোনাকে ভিত্তি করেই টাকা ছাপানো হয়। 17 লেনদেন ব্যালেন্সের ঘাটতি সংশোধনের উপায় কী? লেনদেন ব্যালেন্সে যদি ঘাটতি হয় তাহলে আমাদেরকে কী করতে হবে? রপ্তানি বাড়াতে হবে, আমদানিটাকে কমাতে হবে, মুদ্রা সংকোচন ঘটাতে হবে, উপরে সবকটি হবে। 18 সরকারিভাবে দেশের মুদ্রা, বৈদেশিক মুদ্রার মূল্য হ্রাস করাকে অবমূল্যায়ন বলা হয়। এটা ঠিক। কোনো দেশের লেনদেন উদ্বৃত্ত ঘাটতি কমাতে মুদ্রার অবমূল্যায়ন করা, এটাও ঠিক। উভয় সঠিক। কেন বলো তো? কারণ আমাদের যখন মুদ্রার অবমূল্যায়ন হবে, ধরো $1 সমান ধরো 80 টাকা আছে, সেটা হয়ে গেল 90 টাকা, তাহলে আমাদের দেশের কি হচ্ছে? মূল্য কমে যাচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে। ঠিক আছে। এখন কী হবে? বাইরে থেকে যারা $1 আমাদের দেশে জিনিস কিনতো তারা এখন বেশি জিনিস কিনতে হবে, অর্থাৎ তারা $1 নিয়ে আসবে আমাদের দেশে, এসে যেটা 80 টাকা পেতো সেটা তারা 90 টাকা পেয়ে যাবে। তাহলে তারা সেখান আমাদের দেশ থেকে বেশি করে পারচেস করতে পারবে। ঠিক আছে। রপ্তানি বাড়বে। 19 ব্রিটিশ শাসনকালে কৃষির অবস্থা। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে। ব্রিটিশ শাসনকালে ভারতীয় কৃষির অবস্থা বর্ণনা করতে গিয়ে 1889 খ্রিস্টাব্দে গবেষক ডক্টর ভোলকার বলেছেন, দ্য মিথ দ্যাট ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার ওয়াজ অ্যাজ এ হোল প্রিমিটিভ অ্যান্ড ব্যাকওয়ার্ড। সে সময় কৃষির উৎপাদন ছিল এত কম যে কৃষিকে সহজেই পশ্চাৎপদ হিসাবে চিহ্নিত করা যেতে পারে। আচ্ছা, ভারতের কৃষির উৎপাদনশীলতা কম ছিল কেন? ঠিক আছে। এখানে উৎপাদনশীলতার কম কেন ছিল, প্রশ্নটা হচ্ছে এটা। ঠিক আছে। তোমার এখানে দেখো, এর মধ্যে তোমার অপশান ডি হবে, কারণ অতিরিক্ত মরশুমি নির্ভরতা, পুরনো প্রযুক্তি ছিল, ঔপনিবেশিক স্বার্থে কৃষির বাণিজ্যকরণ, মানে নীল চাষ, পাট চাষ, তুলো চাষ এগুলো করাতো জোর করে কৃষকদেরকে, অপর্যাপ্ত অবকাঠামো ছিল। তো বিভিন্ন কারণে কৃষির উৎপাদনশীলতা কম ছিল। 20 হচ্ছে বেকারত্বহীন বৃদ্ধিকে এমন একটি পরিস্থিতি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে জিডিপি কর্মসংস্থানের সুযোগের তুলনায় দ্রুত বাড়ে, যার ফলে বেকারত্ব দেখা যায়। অর্থাৎ দেশের জিডিপি বেড়ে যাচ্ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। ঠিক আছে, তাকে বেকারত্বহীন বলে। ঠিক আছে। আচ্ছা, কারণ কি? ভারতের অর্থনীতি ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, উবরেটটা ঠিক, কিন্তু এর কারণটা সঠিক ব্যাখ্যা দিতে পারছে না যে ভারতের অর্থনীতি ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আর কারণে কি বলেছে? বিবৃতিতে তোমাকে বলেছে যে জিডিপি যদি যে হারে বাড়ে তার থেকে কর্মসংস্থান কম বাড়ে, এর কারণে বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু এর কারণটা সঠিক ব্যাখ্যা দিতে পারছে না। তাহলে আমরা এখানে অপশান কি দেবো? যে আমরা এখানে অপশান দেবো, দাঁড়াও অপশানগুলো দেখাচ্ছি, যে এ এবং আর উভয় সঠিক, কিন্তু এ আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে। আচ্ছা, 21 মাথাপিছু আয় বৃদ্ধির ফলে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত নাও হতে পারে। কেন? আয় বৈষম্য বাড়লে, যদি ধনীরা বেশি টাকা ইনকাম করে, গরিবরা কম টাকা ইনকাম করে, তাহলে মাথাপিছু আয় বাড়বে কিন্তু জীবনযাত্রার মান বাড়বে না। আচ্ছা, আয় বৈষম্য বৃদ্ধির কারণ কি? বেকার সমস্যা, কর ফাঁকি, ধনতান্ত্রিক অর্থনৈতিক পরিবেশ, সবকটি। উত্তর হবে সবকটি। গরিবী হটাও স্লোগান কবে দেওয়া হয়? 1971 সালে। মরশুমি বেকারত্ব কোথায় দেখা যায়? গ্রামাঞ্চলে, শহর অঞ্চলে উভয় জায়গাতেই মরশুমি বেকারত্ব দেখা যায়। আর মরশুমি বেকারত্ব মানে কি? যে কিছু কিছু দ্রব্যের উৎপাদন কিছু কিছু মরশুমে হয়, যখন উৎপাদন হয় না তখন বেকারত্ব বা বেকার সমস্যার সৃষ্টি হয়। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। ঠিক আছে। যেমন চাষবাসের কথা ভাবো, যে সারা বছর যদি চাষ না হয়, দেখা গেল বছরে 6 মাস চাষ হয়, 6 মাস চাষ হয় না, তাহলে যেই 6 মাস চাষ হয় না সেই সময় কৃষকরা বেকার থাকে। ঠিক আছে, একে মরশুমি বেকারত্ব বলা হয়। তেমনই উৎপাদন ক্ষেত্রেও বা কলকারখানার ক্ষেত্রেও এরকম দেখা যায়। 25 জওহর রোজগার যোজনা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1 এপ্রিল 1989। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে, এটা হবে দাদাভাই নৌরোজি। ঠিক আছে। আর একটা থাকে যে সম্পদ নিঃসরণের তত্ত্ব কে দিয়েছেন? এটাও হবে দাদাভাই নৌরোজি। আইআরডিপির পুরো নাম কি? ঠিক আছে, আইআরডিপির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অপশান এ। 28 ভারতের দরিদ্রের মূল কারা? উত্তর হচ্ছে বেকারি, বা মূল কারণ কি? বেকার হচ্ছে দরিদ্র কারণ বেকারত্ব। ঠিক আছে। 29 স্বাধীনতার 50 বছরে ভারতের পেশাগত বন্টনে তেমন পরিবর্তন হয়নি। ঠিক। কেন? কারণ তুমি দেখবে স্বাধীনতার 50 বছর পরে প্রাথমিক ক্ষেত্রে একটু কমেছে, পেশাক্ষেত্রে তেমন পরিবর্তন হয়নি। ঠিক আছে। বিবৃতি 2 2000 খ্রিস্টাব্দে ভারতের কৃষিতে নিযুক্ত শ্রমশক্তি 60% ছিল। এটাও ঠিক। ঠিক আছে, কারণ ভারতে এখনও প্রচুর মানুষ চাষবাসের সঙ্গে নিযুক্ত। শুধু 2000 সাল বললে নয়, তুমি যদি এখন 2026 সাল ধরো, এখনও প্রায় তুমি দেখবে 55%-এর মতো কৃষিকাজে নিযুক্ত রয়েছে। 30 আচ্ছা, ভারতে প্রাক উদারীকরণের সময় তথ্য পর্যালোচনা করলে দেখা যায় 1961 খ্রিস্টাব্দে প্রাথমিক মাধ্যমিক পরিষেবার অবদান ছিল, এটা তোমার 17 নয়, এটা তোমার মনে হবে 67%। ঠিক আছে, 67.8%।
12.2%, 16.0, মানে প্রাথমিক ক্ষেত্রে ছিল 67, মাধ্যমিক ক্ষেত্রে 12 আর সেবা ক্ষেত্রে 16% ধরে নাও। আচ্ছা 1981 খ্রিস্টাব্দে এটা চেঞ্জ হয়, ভারতের প্রাথমিক ক্ষেত্রে হয়ে যায় কত 68, তাহলে একটু বেড়েছে। আচ্ছা তোমার মাধ্যমিকে হয় 13 আর সেবা ক্ষেত্রে হয় 17। আবার 1991 সালে দেখো প্রাথমিক ক্ষেত্রে হয় 66, মানে 66 67 ধরো, মাধ্যমিকে 12, পরিষেবা ক্ষেত্রে 20। তাহলে এখান থেকে আমি কী বুঝতে পারছি, এখান থেকে দেখো আমি অপশান পাইনি, আমি নিজে লিখে দিয়েছি যে কৃষিক্ষেত্রে অবদান একটু কমেছে। দেখো বাঁদিকে আমি তীর চিহ্ন দিয়েছি, কৃষিক্ষেত্রে অবদান একটু কমেছে, শিল্প এবং সেবা ক্ষেত্রে একটু অবদান বেড়েছে। ঠিক আছে, অর্থাৎ আমি অ্যারোগুলো দেখো কৃষির ক্ষেত্রে ডাউন অ্যারো দিয়েছি আর শিল্প এবং সেবার ক্ষেত্রে আপার অ্যারো দিয়েছি। ঠিক আছে, তো এখানে আমি অপশান ঠিকমতো একটা পাচ্ছি না। 31, ভারতের সবুজ বিপ্লব কবে শুরু হয়? 1966 থেকে 67 সালে শুরু হয়। সবুজ বিপ্লবের প্রধান কুফল কী? অত্যাধিক কীটনাশক ব্যবহার হয়েছে। ঠিক আছে, অত্যাধিক কীটনাশক ব্যবহারের ফলে জমির যে উৎপাদন ক্ষমতা সেটা আগামী দিনে কমে যাচ্ছে, আজও কমে যাচ্ছে। 33, স্বাধীনতার পরবর্তী সময়ে ভূমি সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল? মধ্যস্বত্বী ভোগের অবসান করা, সমবায় প্রথায় চাষ করা, উৎপাদন বৃদ্ধি। উত্তর হবে সবকটি। গণবন্টন, আচ্ছা গণবন্টন তোমার অপর নাম দিতে পারে রেশন ব্যবস্থায়। রেশন ব্যবস্থায় খাদ্যশস্য সংগ্রহ করার দায়িত্ব কার আছে? এফসিআই। এফসিআইয়ের পুরো নামও দিতে পারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। 35, 1931 খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংস্কার কৃষিকে কিভাবে প্রভাবিত করেছে? ঠিক আছে, তো অর্থনৈতিক সংস্কারে এখানে তেমন অপশান আমি পাইনি, তবুও মোটামুটি তোমরা বলতে পারো যে কৃষিক্ষেত্রে অবহেলিত থাকছে। অপশান সি মোটামুটি একটা দিয়ে রাখতে পারো যে কৃষিক্ষেত্রে অবহেলিত এখনও পর্যন্ত থাকছে। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে 36, পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কত সালে চালু হয়? তো এখানে 1977 আছে অপশান, কিন্তু 1978 সালে তোমার চালু হয়। আচ্ছা ডব্লিউটিও চুক্তি মেনে চললে ভারতের কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে? না, কোনো দিনই পড়বে না, কারণ বিদেশ থেকে কম দামে কৃষিজ ফসল আমাদের দেশে চলে আসবে, আমাদের কৃষকরা মার খাবে। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে যে কৃষকরা ফসল বিক্রি করতে পারবে না, প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। ঠিক আছে, এটা ভুল। আচ্ছা বাস্তবে দেখা যাচ্ছে উন্নত দেশগুলি পরোক্ষভাবে কৃষিক্ষেত্রে বেশি পরিমাণ ভর্তুকি দিয়ে সাহায্য করে। হ্যাঁ এটা ঠিক, তাহলে তোমার উত্তর কী হচ্ছে? অপশান সি, বিবৃতি 1 ভুল এবং 2 ঠিক। আচ্ছা আর কিছুই প্রশ্ন আছে। 38, অনেকে মনে করে মধ্যস্বত্বভোগীদের অপসারণের সঙ্গে সঙ্গে কৃষি সমাজের শোষণ অবসান ঘটে। এটা পুরো মিথ্যা, যে মধ্যস্বত্বভোগী চলে গেল তাহলে এই কৃষি সমাজের শোষণ বন্ধ হয়ে যাবে এমন নয়। দেখা যাচ্ছে অন্য কেউ হচ্ছে শোষণ করতে পারে, যেমন কি দেখো কারণটাও সত্য দিয়েছে। কি বলেছে? যে ভূমি সংস্কারে পুঁজিবাদী সম্পর্কের জন্ম দিতে পারে, যা নতুন শাসন ব্যবস্থা চালু করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমেরটা ভুল আর একটা সঠিক। ঠিক আছে, যে মধ্যস্বত্বভোগী যদি চলে যায় তাহলে এই যে কৃষকের শোষণ কমে যাবে নয়। ঠিক আছে, এমন পুঁজিবাদী লোক মানে কি? যাদের প্রচুর টাকা রয়েছে। ঠিক আছে, পুঁজিবাদী লোক জন্ম নিতে পারে যারা শোষণ ব্যবস্থাকে আবার নতুন করে চালু করবে। ঠিক আছে, মানে গরিব ঠিক আছে সেই শোষিত হবেই, কৃষক সেই শোষিত হবেই। ঠিক আছে, মধ্যস্বত্বভোগী চলে যাক আর থাকুক। ঠিক আছে, কারণ এদের কোনো উন্নতি হবে না। 39, গড় ভোগ প্রবণতা গড় সঞ্চয় প্রবণতার যোগফল 1 হয়, এটাও ঠিক। আর প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল 1 হয়, এটাও ঠিক। আর তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছিলাম সরল কেইন্সের মডেলে যে কীভাবে 1 হয়। ঠিক আছে, আর লাস্ট প্রশ্ন তোমাদের 40, লাস্ট প্রশ্ন করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি। ঠিক আছে, তোমরা চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও। ঠিক আছে, যারা চ্যানেলে জয়েন করোনি অবশ্যই জয়েন করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, এরপরে আমরা আরও টেস্ট পেপারের সমাধান নিয়ে আসবো। আচ্ছা 40-এতে একটা ছবি দিয়েছে, বলছে এ দূরত্বটা কী? আচ্ছা এ হচ্ছে স্বয়ং উদ্ভূত ভোগ ব্যয়। আর এটা কখন হয়? এটা জানি আমাদের আয় যখন শূন্য হয় তখন আমাদের স্বয়ং উদ্ভূত ভোগ ব্যয় সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন কোনো টাকা ইনকাম করছি না কিন্তু ভোগ করছি, ঠিক আছে, তাকে বলে স্বয়ং উদ্ভূত ভোগ ব্যয়। আর এটাকে এ দ্বারা প্রকাশ করে। এই জন্য দেখো তুমি যখন 0 আছে এটা একটুখানি গ্যাপ হয়েছে, আর তারপরে ভোগ অপেক্ষক রেখাটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে, সি সমান a + b y। ঠিক আছে, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।